আজ আমরা পড়ব আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্তের লেখা কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। কবিতাটি পড়ার আগে কবির সম্পর্কে সংক্ষেপে আমাদের জেনে নেওয়া দরকার। কবি মৃদুল দাশগুপ্ত 1955 খ্রিস্টাব্দের ৩রা এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। শ্রীরামপুরে স্কুলের পাঠ সমাপ্ত করে উত্তরপাড়ার প্যাইরিমোহন কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক হন। পেশাগত জীবনে কবি কিছুকাল তারই ছাত্রজীবনের স্কুল শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন, কিন্তু পরবর্তী সময়ে শিক্ষকতার পাঠ চুকিয়ে দিয়ে তিনি 1978 খ্রিস্টাব্দ থেকে সাংবাদিকতার কাজে যুক্ত হন। প্রথমে বেশ কিছুদিন সাপ্তাহিক পরিবর্তন ও পরে যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত থাকার পর 1991 খ্রিস্টাব্দ থেকে আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতা করে চলেছেন। সাংবাদিকতার পাশাপাশি একজন জনপ্রিয় আধুনিক কবি হিসেবেও আধুনিক বাংলা কাব্য জগতে বর্তমানে মৃদুল দাশগুপ্ত একটি অতি জনপ্রিয় নাম। 1980 খ্রিস্টাব্দে কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ, এরপর একে একে প্রকাশিত হয়েছে এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ ও ধানক্ষেত থেকে প্রভৃতি কাব্যগ্রন্থ। কবি তার সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার পান এবং 2012 খ্রিস্টাব্দে সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আমাদের আজকের আলোচ্য ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের 2007 সালে প্রকাশিত ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি প্রথম প্রকাশ পায় রক্তমাংস নামক পত্রিকায়, পরে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পায়। এই কাব্যগ্রন্থের 21টি স্বল্পায়তন কবিতার মধ্যে আলোচ্যমান এই কবিতাটি 10 সংখ্যক কবিতা। যাই হোক, উত্তর আধুনিক বাংলা কাব্যধারার কবি মৃদুল দাশগুপ্ত 20 শতাব্দীর শেষের এবং 21 শতকের প্রথম দিকের সন্ধিক্ষণের কবি। পেশাগত দিক থেকে সাংবাদিক হওয়ায় কবি অত্যন্ত সমাজ সচেতন ছিলেন, তাই জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সহজপাঠী তার কবিতার অবয়ব নির্মাণে সহায়তা করেছে। তার কবিতা পড়লে মনে হয় তিনি যেন সত্যিই এক ফটোগ্রাফার, যার সৃষ্টির মধ্যে ধরা পড়েছে সময়ের ও সমাজের অবিকল ছবি, আর সেখানে ধ্বনিত হয়েছে বিদ্রোহ বা বিপ্লবের বলিষ্ঠ সুর। আলোচ্য কবিতায় যে সময়ের কথা উঠে এসেছে তা বর্তমান সময়ের স্মৃতিতে মোটেই ঝাপসা নয়। যখনই রাজনৈতিক হানাহানিতে সমাজে নেমে আসে গভীর অবক্ষয়, শাসকের চোখ রাঙানিতে আর তাদের দালালদের অত্যাচারে সাধারণ মানুষ যখন অসহায়, তখনই কবি সাহিত্যিকদের লেখনী প্রতিবাদে গর্জে ওঠে। কালে কালে শাসকের স্বেচ্ছাচার ও অন্ধ অহংকারের বলি হয়েছে সাধারণ মানুষ। সমাজ ও রাষ্ট্রের এই বিপন্ন সময়ে, এই বিপর্যয়ে কোনো সংবেদনশীল কবি নীরব থাকতে পারেন না। তাদের লেখনী তখন শানিত তরবারির মতো বিদ্রোহী হয়ে ওঠে। সামাজিক দায়বদ্ধতাই তাদের বিদ্রোহী করে তোলে। আসলে অধিকাংশ ক্ষেত্রে কালে কালে শাসকের রং বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। তাই চিরকাল শুধু পড়ে পড়ে মার খায় অসহায় সাধারণ মানুষ। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। সময়টা 2006 সালের মে মাস। তৎকালীন রাজ্য সরকারের ভরসায় হুগলি জেলার সিঙ্গুরে
ন্যানো গাড়ির কারখানা তৈরির কথা ঘোষণা করে টাটা। কিন্তু সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জানিয়ে দিলেন গায়ের জোরে বহু ফসলি জমি অধিগ্রহণ তারা মানবেন না। শুরু হলো আন্দোলন। তৎকালীন বিরোধী নেত্রী বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়ালেন। স্বভাবতই আন্দোলন আরও তীব্রতর হল। শাসকের অন্যায় পীড়ন নেমে এলো অনিচ্ছুক কৃষকদের ওপর। ঝরে পড়ল কিছু তরতাজা প্রাণ। এই অস্থির বিপন্ন সময়ে সংবেদনশীল কবি মৃদুল দাশগুপ্ত সামাজিক দায়বদ্ধতাকে উপেক্ষা করে নীরব থাকতে পারেননি। প্রতিবাদে গর্জে উঠল তার লেখনী। এই প্রেক্ষাপটেই কবি লিখলেন ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি। এখন আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। কবিতার প্রথম স্তবকে কবি লিখেছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। ক্রন্দনরতা কথাটির অর্থ কাঁদছেন এমন কোন নারী। কোন নারী? জননী। জননী কাঁদছেন। জননী শব্দের অর্থ হল মা। তবে আলোচ্য কবিতায় জননী হলেন দেশমাতৃকা। তাহলে দেশমাতৃকাই কাঁদছেন। কিন্তু দেশজননী বা দেশমাতৃকা তো কাল্পনিক সত্তা। আসলে দেশ তো মাটি ও মানুষ দিয়ে গড়া। আর সেই মানুষই যদি কাঁদে, তবে তা দেশ জননীরই কান্নার সমার্থক। এখন প্রশ্ন হল, জননী বা দেশ জননী ক্রন্দনরতা কেন? এবং কবিতার দ্বিতীয় লাইনে এখন যদি না থাকি বলতে কবি কোন সময়ের কথা বোঝাতে চাইছেন? আমি পূর্বেই আলোচনা করেছি ২১ শতকের প্রথম দশকে ২০০৬-২০০৭ সালে টাটা কোম্পানির গাড়ি কারখানা তৈরির জন্য সিঙ্গুরে সরকারি তরফে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে ওঠে। শিল্প বনাম কৃষির দ্বন্দ্ব যখন চরমে, তখন অনিচ্ছুক কৃষকরা অনড় থাকে যে কিছুতেই তারা তাদের বহু ফসলি জমিকে শিল্পের কাজে সরকারের হাতে তুলে দেবেন না। সরকারের এই রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত ও লাঞ্ছিত হতে হয়েছে অনিচ্ছুক সাধারণ কৃষকদের। দেশ জননীর এই সন্তানদের লাঞ্ছনা ও কান্না দেখে কবির মনে হয়েছে দেশ জননীও ক্রন্দনরতা। তাই এই অস্থির ও বিপন্ন সময়ে কবি মনে করেন তার মতোই সকল কবি ও সাহিত্যিক এবং শিল্পীদের দেশ জননীর পাশে, অর্থাৎ সাধারণ বিপন্ন মানুষজনের পাশে দাঁড়ানো উচিত। আর তা যদি না হয়, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? অর্থাৎ লেখা, গান গাওয়া কিংবা আঁকা আঁকি সবসময় মানুষের জীবনের জন্য হওয়া উচিত বলে কবি মনে করেন। তিনি চান তাদের সৃষ্টির মধ্যে দিয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর ধ্বনিত হয়। আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ শিল্পের জন্যই শিল্প, এই নীতিতে তিনি আস্থাশীল নন। তিনি চান জীবনের জন্যই শিল্প সংস্কৃতির সৃষ্টি হওয়া আবশ্যক। দ্বিতীয় স্তবকে কবি লিখেছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। এখানে নিহত ভাই বলতে কবি বুঝিয়েছেন সিঙ্গুরে কৃষি আন্দোলনের অনিচ্ছুক প্রতিবাদী কোনো কৃষক ও কবির সহনাগরিক। এই অশান্ত সময়ের মাঝে দাঁড়িয়ে কবি যখন দেখেন রক্তাক্ত কৃষক ভাইয়ের শবদেহ বা মৃতদেহ, তখন তার মনের মধ্যে জেগে ওঠে ক্রোধের আগুন। কবি মনে করেন চোখের সামনে এই অন্যায় অবিচার দেখে বাস্তব থেকে মুখ ফিরিয়ে না নিয়ে মনের মধ্যে যদি ভালোবাসা থাকে, সামাজিক চেতনা থাকে,
মানবিক মূল্যবোধের অস্তিত্ব থাকে, তাহলে ক্রোধ আর প্রতিবাদী হওয়া উচিত একমাত্র অস্ত্র। আর তা যদি না হয়, তাহলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সবই অর্থহীন হয়ে যাবে। কবি তৃতীয় স্তবকে লিখেছেন, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কবি বলেছেন, সমাজের একদল নিষ্ঠুর দুষ্কৃতীর পাশবিক অত্যাচারের শিকার হয়ে যে ফুটফুটে নিষ্পাপ মেয়েটি নিখোঁজ হয়ে যায় এবং পরে আবার জঙ্গলে উদ্ধার হওয়া সেই নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ দেখে কবি স্থির থাকতে পারেন না। এই নৃশংস হত্যাকাণ্ডের পর কবি আকাশের দিকে চেয়ে বিধি অর্থাৎ বিধাতার বিচারের অপেক্ষায় ভীরু ও অক্ষমের মতো নীরব থাকতে পারেন না, কারণ এভাবে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাহলে কবি কি পারেন? কবি যা পারেন তাই কবি শেষ স্তবকে লিখেছেন, আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কবিতাটির শেষে কবি যা ঘোষণা করলেন, তাতে কবিতাটি কবির জাগ্রত বিবেকের, বিক্ষোভের এবং সোচ্চার প্রতিবাদের সর্বজনীন ইস্তেহার হয়ে ওঠে। শাসকের এই অন্যায় পাশবিক নির্যাতনে কবি শুনতে পান মাতৃভূমির কান্না, আর তখনই বারুদে অগ্নিসংযোগের মতো তার মনের মধ্যে জ্বলে ওঠে ক্ষোভ আর প্রতিবাদের আগুন, যা বিস্ফোরণে ফেটে পড়ার পথ খুঁজে বেড়ায়। কিন্তু কবি তো অস্ত্র হাতে লড়াই করতে পারেন না, তাই কলমই হয়ে ওঠে তার প্রতিবাদের হাতিয়ার। কবির জাগ্রত বিবেক এই অন্যায়ের বিরুদ্ধে তাকে প্রতিবাদী কবিতা লিখতে প্রাণিত করেছে। তাই কবি এই কবিতার প্রতিটি লাইনে যেন তার ক্ষোভের বারুদকে ঠেসে দিয়েছেন, যা পাঠক মনে বিস্ফোরণ ঘটিয়ে অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদী করে তুলতে পারে। কবি শুধু এটুকুই পারেন এবং একজন কবির কাছে তাই প্রত্যাশিত, না হলে সকল শিল্পচর্চা সম্পূর্ণরূপে ব্যর্থ। অন্যান্য অনেক মাধ্যমের মতো কবিতাও অনেক ক্ষেত্রেই গণজাগরণের হাতিয়ার হয়ে ওঠে। আলোচ্য কবিতায় বিস্ফোরণ শব্দের প্রয়োগ করে এই গণজাগরণের কথাই বলা হয়েছে, যা সমাজে বিপ্লব ঘটাতে সক্ষম। আশা করি কবিতাটি ভালোমতো বুঝতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীরা, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে তোমরা সাবধানে থেকো, সতর্ক থেকো।